দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি মানিক মিয়া অ্যাভিনিউর সামনে জুলাই ঘোষণা দেওয়ার সময় সরাসরি আওয়ামী লীগের হামলায় বিভিন্নভাবে উত্তপ্ত পরিস্থিতি সেখানে তৈরি হয়। দর্শক কি করতে চাচ্ছে? মাত্র কিছুক্ষণ আগে আপনার এই দুর্ঘটনাটা ঘটে গেল। অলরেডি 12 জন আহত, আর অনেকে আহত হওয়ার সম্ভাবনা আছে। দর্শক আজকে আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে দিবস, গত বছর 5ই আগস্টের এই দিবসকে কেন্দ্র করে সেনাপ্রধানের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনাপ্রধান। আজকে 5 আগস্ট যখন আপনারা এই ভিডিওটি দেখছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের বিদায় নেওয়ার ঠিক কাটা 1 বছর হয়েছে। সকলের মতো আওয়ামী লীগকেও জুলাই ডিল করতে হবে। সকলের মতো আওয়ামী লীগকেও এই জুলাইয়ের ঘটনাগুলোকে মূল্যায়ন করতে হবে, জনগণের সামনে প্রকাশ করতে হবে। 5ই আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে। ফার্মগেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মেরা এসে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা, মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ অথবা যুবলীগের কোনো কর্মীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশ একটু দেখি। 1 বছর পর গোপনে আবারও সক্রিয় হওয়ার পায়তারা করছে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে দেশ জুড়ে নজিরবিহীন তাণ্ডব চালানোর আশঙ্কা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সাথে বাড়তি সতর্কতা জারি করে দেওয়া হয়েছে সতর্কবার্তা। জানা গেছে গোপনে গেরিলা প্রশিক্ষণ নিয়ে দেশে ব্যাপক নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছে দলটির বহু নেতাকর্মীরা। এমন সময় যখন দেশের রাজনৈতিক ময়দান উত্তপ্ত, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। দেশের বেশ কিছু নন ভেরিফাইড চ্যানেলে উঠে এসেছে সেনাপ্রধানের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুড়ো আঙুল দেখিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনাপ্রধান। তবে এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায় এমন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট, বরং অধিক ভিউ পাওয়ার আশায় ছড়ানো হচ্ছে এমন ভিত্তিহীন গুজব। 5ই আগস্ট গভীর রাত তখন আনুমানিক 12টার কাছাকাছি ফার্মগেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মেরা নাই হয়ে গেছে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা, মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ অথবা যুবলীগের কোনো কর্মীরা। 5ই আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে। সরকার সর্বোচ্চ পর্যায়ে আজকের এই দিনটাকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করেছেন। এখন যখন এই নিউজ আসছে, ছাত্রদলের নেতা যখন বারবার বলছিলেন যে বাইকে এসে একটা মারার মধ্যেই 2-1টার পরে, আবার তিনি বলছেন একটা মারার পরেই আমরা দৌড়ে আসছি, এরা পালাইয়া চলে গেছে। এই নিউজটার কমেন্ট বক্সের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে যে 2টা না একটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরা যে ছাত্রলীগের নেতাকর্মী ছিল, কিভাবে এটা আপনারা শিওর হয়েছেন? মানে আওয়ামী লীগের যারা অনুসারী তারা যেটা বলার চেষ্টা করছে যে আসলে এই ককটেলকে আওয়ামী লীগ মারছে, নাকি ছাত্রদল নিজেই মাইয়া ঘটনাকে টুইস্ট আনছে, নাকি অন্য কোনো সংগঠন আওয়ামী লীগকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইছে, নাকি অরিজিনালি আওয়ামী লীগ দুঃসাহস দেখিয়ে এই ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে। এখন বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া, দলভেদে, মতভেদে। তবে জনগণের চিন্তা কি? বাংলাদেশের 90% মানুষ যারা রাজনৈতিকভাবে খুব বেশি কানেক্টেড না, এরকম মানুষের সংখ্যা কমই আছে, তারপরে রাজনীতির সাথে কানেক্টেড বাট মাঠে ময়দানে মিছিলে কমিটিতে নাই, এই যে জনগণ আমরা যারা আছি তাদের মধ্যে একটা বড় অংশের বিশ্বাস যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটাইছে। আর আমরা যেভাবে দেখছি সেখানে মানুষের উত্তেজিত অবস্থা বা একটা হিউজ পরিমাণ ক্রাউড। তবে ককটেল বিস্ফোরণের শব্দ, আওয়াজ বা কোনো ভিডিও ফুটেজ আমি যখন নিউজটা রেকর্ড করছি তখনও পাইনি। হয়তো সিটিজেন সাংবাদিকের যুগ, সকাল হতে হতে অনেকগুলো দৃশ্য ফুটেজ আমরা দেখলেও দেখতে পারি। তো আজকের দিনে আসলে এই ঘটনাগুলো ঘটানোর মতন সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের আছে কিনা একবারে উড়াইও দেওয়া যায় না।
এমন সময় হয় কি যে হ্যাঁ সবকিছু করলে তো আওয়ামী লীগের নাম হবে, ছাত্রলীগের নাম হবে, অন্য কেউ করে আওয়ামী লীগের উপর দোষ দিতে পারে। এই যে পাবলিকের মধ্যে একটা পারসেপশন আছে, এই পারসেপশনের মাঝে মাঝে আবার মানে সঠিক ব্যবহারও হয়ে যায়। তবে আজকের দিনকে ঘিরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একটা সাবধানতা বানিয়ে আমার ভিডিওর দিনের শুরুতে আপনাদেরকে দিতে চাই। দেখেন, এমনি আওয়ামী লীগের জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে। বাংলাদেশের অনেক জায়গায় এখনো আওয়ামী লীগ করছেন, মোটামুটি পদে ছিলেন অনেকে, মোটামুটি কিন্তু ভালো অবস্থানে আছেন। আই মিনস ঝক্কি ঝামেলা ততটা পোহাইতে হচ্ছে না, লোকালি সম্মানে আছেন। এই মুহূর্তে এমন কোনো কর্মকাণ্ড করেন না দেশ অস্থিতিশীল হয়, এমন কোনো কর্মকাণ্ড করেন না আপনি একজনের জন্য আরো 10 জন ভালো মানুষ মামলার আসামি হয়ে যায়। কারণ এই মুহূর্তে এই দেশে মামলা বাণিজ্যটা খুবই রমরমা। আপনি চান্স দিবেন, বিপদে তো পড়বেনই, সাথে আরো 10 জন মানুষকে বিপদে ফেলে দিবেন। বাংলাদেশ নিরাপদ থাকুক। রাজনীতি কথার মাধ্যমে হবে, কৌশলের মাধ্যমে হবে। তবে যেই রাজনীতিতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, যেই রাজনীতিতে এই ধরনের বোমাবাজি, সন্ত্রাসী অ্যাক্টিভিটিস এবার যে বা যাহারাই কেউ ফাঁসাইতে হোক বা নিজেরাই করুক, এগুলো হয়, ওই দলগুলোর প্রতি মানুষের আস্তে আস্তে আস্থার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। এখন মানুষ যাইব কই? রাজনীতি ছাড়া তো দেশও চলবে না। আজকে 5ই আগস্ট এই দিনটাতে এমন কোনো ঘটনায় জড়িত হবেন না যেন আপনার জন্য বিপদ ডেকে আনে, দলের জন্য বিপদ ডেকে আনে, সাধারণ যারা মানুষ আছেন তাদের জন্য বিপদ ডেকে আনে। আওয়ামী লীগের উচিত হবে জুলাইকে ডিল করা। আওয়ামী লীগের উচিত হবে জুলাইয়ের বিষয়ে তার বক্তব্যগুলো দেওয়া। কিভাবে আওয়ামী লীগ এখানে ব্যর্থ হচ্ছে আপনারা দেখেন। এই যে মেটিকুলাস প্ল্যানের কথা শোনা যায়, এটা খুব পপুলার একটা শব্দগুচ্ছ। এটা কিন্তু আওয়ামী লীগ খুঁজে বের করে নাই। এইটা অতি উৎসাহে, অতি আগ্রহে ডক্টর ইউনূস বলে ফেলেছিলেন বলে মেটিকুলাস প্ল্যান এসেছে। ব্রিগেডিয়ার সাকাল সাহেব বলে দিয়েছিলেন বলে 7.62 বুলেট যে এইখানে এসেছে, কাদের কাছে এসেছে, এই জায়গাগুলো কিছু কিছু ফিসফিস কুচকুচ আছে। আওয়ামী লীগ যদি এখন বলে যে জুলাই আগস্টে যে মানুষগুলো নিহত হয়েছেন আন্দোলনে, তার দায় দায়িত্ব তারা নেবে না, তাদেরকে বলতে হবে এই দায় দায়িত্ব কারা নেবে। এবং এই জিনিসটা শুধুমাত্র ফাও রাজনৈতিক আলাপ করে বললে হবে না, এই আলাপটাকে তাদের প্রতিষ্ঠিত করতে হলে ফ্যাক্টস দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। আওয়ামী লীগ কি সেই পথে হাঁটছে? আমরা দেখছি না। আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যেটা করা উচিত ছিল, তাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘোষণা দিয়ে করা উচিত ছিল এতদিনে, এবং সেটা আওয়ামী লীগের ভেতরের লোকজন দিয়ে নয়। এখন আপনারা বলবেন যে আওয়ামী লীগ তো এর বাইরের সুশীল সমাজ, সিভিল সোসাইটিকে ছেটে ফেলে দিয়েছে, বিশেষ করে গত 8-10 বছর ধরে স্টিম রোলার চালিয়ে। আজকে তাদের পক্ষে তো কেউ নাই, হয় তুমি আওয়ামী লীগ না হলে তুমি নাই। একেবারে জর্জ বুশের সিস্টেম ছিল, নিরপেক্ষ সিভিল সোসাইটি যেগুলোকে বলা হয় সেগুলো তো নাই। মুক্তিযুদ্ধের পক্ষে ইভেন মোহাম্মদ জাফর ইকবাল স্যারের ইমেজটাও পর্যন্ত তারা শেষ পর্যন্ত ক্যাশ করে খেয়ে ভেঙে লুটপাট করে শেষ করে ফেলে দিয়েছিল। সেটা আলাপ যদি সেখানে যায়, তাহলে এই তদন্ত বলুন বা এই রিপোর্টটা বলুন কারা তৈরি করবেন? বাংলাদেশের ভিতরে যদি লোক না পাওয়া যায়, ইভেন পাওয়া যায়, আমার কাছে মনে হয় আওয়ামী লীগের উচিত ছিল একটা স্বচ্ছতা স্বার্থে একটা আন্তর্জাতিক তদন্ত দলকে আহ্বান করা। সেটা যে কোনোভাবে হতে পারে। সেটা ওই যে জাতিসংঘের ওইগুলো না, যে সরকার বলতেছে 800, জাতিসংঘ বলতেছে 1400, ওই রকম না। বাট বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে, একেবারে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো থেকে গবেষকদেরকে তারা অ্যাসাইন করতে পারতেন, নিরপেক্ষ একটা রিপোর্ট আসতে পারত। আওয়ামী লীগের উচিত ছিল ডিল করা কিভাবে 7.62 বুলেট বাংলাদেশে কাদের হাতে ছিল। এটা কি পুলিশের হাতে ছিল? থাকলে কেন ছিল এই লিথাল উইপেন? এটা কি বাইরে ছিল? থাকলে কেন ছিল? কিভাবে গেল? বাইরের অস্ত্রগুলো কোথায় ছিল? এই প্রশ্নগুলো খুঁজে বের করা। আপনারা দেখবেন সম্প্রতি জামাত শিবিরের পোলাপান যারা আছে তারা কিন্তু ব্যাপক হারে বলতেছে কে কোথায় কার লুঙ্গির নিচে লুকিয়েছিল। তারা কিন্তু বলতেছে কিভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য বিজয় 71 হলে ছাত্রলীগ যখন ভিতরে চুপচাপ বসেছিল, ছাত্রলীগ আক্রমণ করছে এই গুজব রটিয়ে তারা কিভাবে বিজয় 71 হলে গিয়ে আক্রমণ করেছিল। আমার কথা হচ্ছে এই কথাগুলো কেন জামাত শিবিরের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে শুনতে হবে? কেন আওয়ামী লীগ তার ডকুমেন্টারি এভিডেন্স এতদিন দেয় নাই? বা কেন তারা একটা মূল্যায়নের জায়গায় যায় নাই? এই সব প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় ডিল করতে হবে। আদারওয়াইজ আপা আসবে, বাংলাদেশ হাসবে, এইভাবে আপাকে আওয়ামী লীগ আনতে পারবে না। এইভাবে দিকহারা তীরহারা একটা রাজনৈতিক দল কিভাবে ডিল করবে আমি জানি না। আপনি আবার 71 ফেরত যাচ্ছে, আপনি দেখেন খুব ছোট্ট একটা শার্প টিম তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ কিন্তু তখন আপনি যদি দেখেন 70 নির্বাচনে সবগুলো এমপি তো আওয়ামী লীগের, খুব সম্ভবত একজন বাইরের ছিলেন। তো এতজন আওয়ামী লীগের এমপি থাকতে তারা কিন্তু একটা বিশাল সরকার, বিশাল কমিটি, শত শত সহসভাপতি বানায় নাই। তাজউদ্দিন, নজরুল ইসলাম তাজউদ্দিন, ওনাদের নেতৃত্বে একটা খুব ছোট্ট সরকার তারা তৈরি করেছিলেন, অপারেট করেছিলেন। খুব স্পেসিফিকলি বোঝা যাচ্ছিল কারা ডিল করছে। আন্তর্জাতিক মিডিয়া জানতো কারা ডিল করছেন, বাংলাদেশের মানুষ জানতো যে কারা লিডারশিপে আছেন, বিশ্ব জানতো কারা লিডারশিপে আছেন। আওয়ামী লীগ কি তাকে সেই রিকনস্ট্রাকশনের প্রসেসের মধ্যে তৈরি করতে পেরেছে? এখন তো সেই ওবায়দুল কাদেরকেই আমরা বক্তৃতা দিতে শুনি। আজকে যদি কোনো কারণে পট পরিবর্তন হয় বা উনি যদি একটা ভালো ক্যামেরা পেন, কালকে দেখবেন যে গেন্দা ফুলের গাছে ধরে বা ডালিয়া ফুলের গাছে ধরে কলকাতায় ছবি তুলে বেড়াচ্ছে একটা লোক, একটা বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, যার সকালে উঠে মূল কাজই ছিল ফেসবুকে 100টা ফুল হাতে সোফায় বসে স্যুট পরে সানগ্লাস পরে ছবি দেওয়া, রিপন ভিডিওর পলিটিক্যাল ভার্সন। এরাই তো এখনো নেতৃত্বে আছেন। সুতরাং আমার কাছে মনে হয় আওয়ামী লীগ যদি গোয়িং ফরওয়ার্ড করতে হয় 1 বছরের মাথায় জুলাইকে ডিল করার জন্য, আওয়ামী লীগের একটা জুলাই সনদ প্রয়োজন, আওয়ামী লীগের একটা জুলাই দলিল প্রয়োজন। সেই দলিলে তাদের সুস্পষ্ট করতে হবে গত বছরের জুলাইতে আসলে কি হয়েছিল, কতটুকু ষড়যন্ত্রের শিকার তারা হয়েছিলেন, সেই ষড়যন্ত্র কতটুকু আভ্যন্তরে ছিল, কতটুকু বাইরে ছিল, সেনাবাহিনীর সাথে তাদের কি ডিল ছিল। আমরা যখন মাঝে মাঝে একটু সেনাবাহিনীর দিকে খোঁচা দেয়, আমি জানি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব মুখ কালা করতেন। গত 1 বছর তারা করেছেন, মানে ওয়াকার আমাদের লোক, আমাদের ফুফাতো বোনের জামাই। তো গোপালগঞ্জে যখন 5 দিন স্টিম রোলার চালিয়েছে, একদম কারফিউ চালিয়ে,
ইদানিং শুনতেছে আওয়ামী লীগের কিছু ছিল, ওবায়দুল কাদের সাহেবকে শুনলাম কিছুদিন আগে কথা যেন বলছেন যে মীর জাফরও তো সিরাজউদ্দৌলার আত্মীয় ছিল বা কিছু একটা ছিল, নিয়োগ ছিল। উপলব্ধি হতে হতে ওনাদের যে উপলব্ধি 1 বছর আগে হচ্ছে, যে উপলব্ধিটা আমরা সাধারণ মানুষের বা আমাদের মতো যারা খুবই তৃণতুচ্ছ রাজনৈতিক পর্যবেক্ষক, আমরা 1 বছর আগে যেটা বলেছি 1 বছর পরে তারা এটা বলছেন। তো এখন যেটা বলছি, যদি তারা সেটা শুনেন, তারা 16 বছর শুনেন নাই বা আগামী তো শুনবেন না, এটা তাদের জন্য ভালো হবে। জুলাইকে ডিল করতে হবে, এবং জুলাইকে ডিল করতে হলে একটা জুলাই ডকুমেন্ট, জুলাই সেটাকে আপনি শ্বেতপত্র বলুন, তদন্তপত্র বলুন, বক্তব্য বলুন, যে ভাষাতেই বলুন, একটা ডকুমেন্ট তাদের প্রয়োজন হবে। পুরো জুলাইয়ের কি ঘটেছিল, কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কোথায় সরকারের ব্যর্থতা ছিল, কোথায় রাজনৈতিক দলের ব্যর্থতা ছিল, কোথায় কারা কারা তাদের ভিতর থেকে বেরিয়ে এসে ষড়যন্ত্রগুলো করেছিল, এটা বুঝতে হবে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগের পতন কিন্তু আমার আপনার কারণ হয় না। আওয়ামী লীগের পতন আওয়ামী লীগেররাই করেছে। এই ছাত্র নেতা সবগুলো আওয়ামী লীগের। আরে বাইরে ভাই, কি মধুর স্বরে বঙ্গবন্ধু নিয়ে বক্তৃতা দিত, এই সবগুলো মনে আছে আপনাদের? এই কয়েকদিন আগে পর্যন্ত, মানে গত বছর জুলাইতে সার্জিস বলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার আশেপাশে কি যেন ওই মীর জাফররা বসে আছে, মোশতাক বসে আছে, সে বলছে এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা তো আওয়ামী লীগের লোক, এরা তো নৌকার জন্য ভোট চেয়েছে। আমরা তো ভাই ট্রাকে উঠে নৌকায় ভোট দাও বলি নাই, ওরাই বলেছে। এই কি বাদন অমুক তমুক অনেক নায়িকা টাইক আছে, এরা তো আওয়ামী লীগের নেতা কর্মীদের খুব ভাইয়া ভাইয়া গ্রুপের লোক। আমি দেখলাম এই জিনিসগুলোকে যদি তারা ডিল না করে এগোতে চায়, আওয়ামী লীগের জন্য এগুলো চ্যালেঞ্জ হবে। কারণ আপনি যদি খালি বসে ভাবেন যে না আমি নিজে বসে থাকবো, সাধারণ লোক কোনো একদিন আমাকে ক্ষমতায় বসিয়ে দিবে, আমার কাছে মনে হয় সেটা সঠিক নেতৃত্বের জায়গা হবে না। আর এককভাবে শেখ হাসিনাকে দিয়ে আপনারা বক্তৃতা দেওয়াবেন, এবং আমি ইদানিং শুনতেছি যে টেলিগ্রাম গ্রুপগুলোতে বিরাট বিরাট টিম বানিয়ে টেলিগ্রাম কেন্দ্রিক দল হয়ে যাচ্ছেন, এগুলো দিয়ে কাজ হবে না। জুলাইকে ডিল করতে শিখুন, এবং জুলাইকে ডিল করার জন্য একটা প্রপার ডকুমেন্ট নিয়ে আসুন, আপনাদের বক্তব্য নিয়ে আসুন, আপনাদের জুলাই সনদ ঘোষণা করুন। তারপরে সাধারণ মানুষ যারা আছে তারা ভেবে দেখবে জুলাইয়ের দায় দায়িত্ব কাদের ঘাড়ে দেওয়া যাবে। তারা ভেবে দেখবে মেটিকুলাস ষড়যন্ত্রের কতটুকু শিকার আপনারা হয়েছিলেন, কতটুকু দায় দায়িত্ব আপনাদের, কতটুকু দায় দায়িত্ব যারা মেটিকুলাস ষড়যন্ত্র করেছে তাদের। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মামলার 1 নম্বর আসামি শিমুল বিল্লাহ চেয়ারম্যানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় মারাত্মক জখম হয়ে প্রাণে বেঁচে ফেরা রুমা আক্তার। তিনি বলেন, ক্ষমতাধর বলেই আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নিজের নিরাপত্তাহীনতার কথাও জানান ভুক্তভোগী রুমা আক্তার। ইদ্রিস আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত 3 জুলাই মা ভাই ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তাকেও কুপিয়ে জখম করা হয়। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রুমা আক্তার সংবাদ সম্মেলনে দাবি করেন, এ ঘটনা ঘটেছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের মদদে। প্রধান আসামি হিসেবে বিল্লাল হোসেনের নাম দেয়া হলেও পুলিশ আসামির তালিকা থেকে তার নাম বাদ দেয় বলে অভিযোগ রুমা আক্তারের। প্রধান আসামি হিসেবে বিল্লাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে। উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তার দোসররা। এ সময় সেই হত্যাকাণ্ডের দুর্বিষহ স্মৃতি মনে করে বারবার কান্নায় ভেঙে পড়েন রুমা। তাকিয়ে দেখে আমার মাকে শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন এমন করতেছে। আমার মাকে এমন বাতারে ঘুমিয়ে আমি আমার বুকের চাপা দিয়ে ধরে চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। ঘটনার দিন জরুরি সেবা 999-এ ফোন দিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি। 99-এ ফোন দিয়ে যাচ্ছিলাম আমি আমার বন্ধুটাকে, তাদের কাছে অনেক সাহায্য চেয়েছি, কিন্তু পুলিশ পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। মানে প্রায় 3 ঘন্টা পর এমনকি পুলিশের সামনে আমাকে এবং আমার বোনের উপর আঘাত করতে থাকে। আসসালামু আলাইকুম। মাত্র কিছুক্ষণ আগে আপনার এই দুর্ঘটনাটা ঘটে গেল। অলরেডি 12 জন আহত, আর অনেকে আহত হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, আজকে আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের যেই দিবস, গত বছর 5ই আগস্টের এই দিবসকে কেন্দ্র করে আজকের দিনে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যে বিশাল সমাবেশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, তাতে নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি সেনাবাহিনী, র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা প্রত্যেকেই এই জায়গাকে আপনারা বেশ কয়েকবার তল্লাশি করেছেন, চেক করেছেন যেন কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকে। কিন্তু সেখানেই ঘটে বসেছে বিস্ফোরণ। অল্প কিছুক্ষণ পর, সম্ভবত আরো কয়েক ঘন্টা পর, আমাদের প্রধান উপদেষ্টা তিনি এখানে আসবেন, জুলাই ঘোষণাপত্র তিনি পাঠ করবেন। আরো রাষ্ট্রের প্রতিটি রাজনৈতিক দলের যারা মুখপাত্ররা আছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। সো বুঝতেই পারছেন কতটুকু নিরাপত্তা ইস্যু আজকের এই অনুষ্ঠানটাতে কানেক্টেড। কিন্তু দুর্ঘটনা যেটা ঘটে গেছে, এটা হচ্ছে না এটাতে আওয়ামী লীগ ঘটাইছে এরকম না। অনেকেরই চিন্তা ভাবনা যে কোনো দুর্ঘটনার মানে হচ্ছে এমনটা আওয়ামী লীগ ঘটিয়েছে, বাট বিষয়টা তা না। আপনার আয়োজিত অনুষ্ঠানের স্থলে হিউজ পরিমাণ সাউন্ড সিস্টেম কানেক্টেড করা হয়েছে।
আর এই সাউন্ড সিস্টেমের মধ্যে অসংখ্য তার কানেক্টেড, এটা আপনারা জানেন যে স্পিকার টু যে সাউন্ড সিস্টেম, সেখানে তারের মাধ্যমে আপনার এই স্পিকারগুলি কানেক্টেড হয়। তো সেই স্পিকারের তারই হঠাৎ করে আগুন ধরে গিয়েছে, আর সেই আগুন গিয়ে লেগেছে কোথায়? বেলুনে। তাৎক্ষণিকভাবে 12 জন সেই আগুনে আহত হয়েছে। মাত্র কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটে। এই সময় অনুষ্ঠান সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং সাউন্ড সিস্টেমের যে স্পিকার বক্স আছে সেই স্পিকার বক্স থেকে দূরে সরে যাওয়ারও অনুরোধ করেন। আমরা যতটুকু জানতে পেরেছি, স্পিকারের তার থেকেই আগুনের উৎপত্তি আপনার হয়েছে, আর আয়োজকরা বিষয়টিকে খতিয়ে দেখছে। 2:25 আমাদের যেখানে আজকের এই প্রোগ্রাম, সেখানে শত শত মানুষ কিন্তু অলরেডি চলে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন শাখা তারা বক্তব্য দিচ্ছে, উৎসুক জনতা এখানে আসছে এই দিবসটাকে উদযাপন করতে। আর এরপর শত শত বেলুন আপনার দর্শকদের হাত থেকে উড়েছে। তো এই বেলুনগুলো এখানে সেখানে গিয়ে পড়ছে। এর মাঝখানে স্পিকারের তার থেকে যে আগুনটা লাগছে, সেই আগুনগুলো আবার গিয়া বেলুনের মধ্যে কানেক্ট হয়েছে। আমরা জানি যে বেলুনগুলো উড্ডয়ন করা হয়, এতে সম্ভবত হাইড্রোজেন জাতীয় কোনো কিছু থাকে যেটা বেলুনটাকে উড়াতে সহযোগিতা করে, বাট আগুন ধরতে কিন্তু খুব দ্রুতই ধরে যায়। তো যাই হোক, অল্পতে আমার মনে হয় যে একটা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। এই মুহূর্তে উচিত প্রত্যেকটা সাউন্ড সিস্টেম, যেহেতু এখানে একটা বিশাল লোকসমাবেশ ঘটবে, জনসমাবেশ ঘটবে, আরো অনেক কিছু কিন্তু ঘটতে পারে, সো সেফটি ইস্যুটা আরেকবার ক্রস চেক করে ফেলা ভালো। সম্ভবত স্পিকারের তারে ওভারলোড হয়ে গেছে, আর যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনা দর্শকের বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। যেমন আপনারা সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।